Welcome to Krishnakoli's diary. Hope you all are fine and very good. এটা বলতে গেলে আমার টার্মের পরের ভ্লগ, যখন আমি বাসায় যাওয়ার আগে বেশ ঢাকাতে ঘুরেছিলাম আর একা একা প্রথমবারের মতো ট্রেনে করে বাসায় গিয়েছিলাম। কোথাও যাওয়ার আগে এই হাতে নেল পালিশ দেওয়া, রাত্রিবেলায় সব কিছু রেডি করে রাখা, এগুলো আমার খুবই ভালো লাগে। সকালে আমরা বাসে উঠে রওনা দিয়েছিলাম। আমাদের আজকের গন্তব্য ছিল সোনারগাঁও। ঢাকা থেকে ঘন্টা দেড়েকের পথ। নেমে আমরা একটা অটো নিয়ে নিই। আমরা ঠিক করি যে আমরা প্রথমে একদম শেষের স্পটটা দেখতে যাব, তারপর আস্তে আস্তে সামনের দিকে আসব। তাই আমরা প্রথমে একদম পানাম সিটির দিকে চলে যাচ্ছিলাম, আর এখানে হালকা করে সর্দার বাড়ি একটু দেখা যাচ্ছিল, সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। ওই যে দেখা যাচ্ছে পানাম সিটির একটুখানি অংশ। আমরা এখানে অটো থেকে নেমেছি। নেমেই হচ্ছে টিকিট কাটার জন্য বের হয়েছি। এখান থেকে 20 টাকা করে পার পারসন একটা টিকিট নিতে হয়। টিকিট নিয়ে তারপর এন্ট্রি করতে হয়। অনেক বছর আগে এখানে মানুষ বাস করত, তাদের নিত্যদিনের সব কিছুই ছিল এখানে। সেই জায়গাটা এখন একদম পরিত্যক্ত, শুধুমাত্র বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, এবং বিল্ডিংগুলোর অবস্থাও খুব একটা ভালো না। যেহেতু পর্যটক এরিয়া, শুধুমাত্র ভিতরে যাওয়া যায় না, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি পুরাতন সেই সুন্দর কারুকার্যময়, এত সুন্দর, মানে কি বলবো। আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম, আস্তে আস্তে প্রচুর মানুষের ভিড় বাড়ছিল। ফ্যামিলি নিয়ে, স্কুল কলেজের স্টুডেন্টরা, ফ্রেন্ডরা সবাই আসছে। জায়গাটা অনেক সুন্দর ঘোরার জন্য আর ছবি তোলার জন্য। এখন তো মানুষ বেশিরভাগ ছবি তুলতেই যায়, ঘুরতে আর কতটুকু যায়। কিন্তু প্রতিটা বিল্ডিং দেখে বারবার একটা জিনিসই মনে হচ্ছিল, এখানে কত মানুষ থেকেছে, খাওয়া দাওয়া, রাত করে থাকা, তাদের স্বপ্ন, কত কিছু জড়িত ছিল। সেগুলো সব রেখে এখন এখানে কেউ থাকে না। এখন পুরোটাই একটা কেমন জানি লাগছে দেখে। পানাম সিটি দেখা শেষ করে আমরা ফিরে আসি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। এখানে জাদুঘর আছে, আর আছে হচ্ছে সর্দার বাড়ি, যেখানে আমরা একটু পরে ঢুকবো। এখান থেকে আমরা টিকিট কাটছিলাম। এই যে ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ বাম পাশে সর্দার বাড়ি, আর আমরা হেঁটে যাচ্ছি জাদুঘরের দিকে। জাদুঘরটা হচ্ছে জয়নুল আবেদিন জাদুঘর। উনি একজন লোকশিল্পের খুব বড় একজন আর্টিস্ট, যাকে বাংলাদেশের সবাই এক নামে চেনে। আর এটা হচ্ছে তার উদ্দেশ্যেই জাদুঘর তৈরি করা। ভিতরে কি আছে সেটা আমি ভিডিও করিনি, কারণ আমার মনে হয় তোমরা এসে দেখো, সেটাই ভালো। আমি শুধু বাইরের দিকটাই ভিডিও করেছি, আর বাইরের দিকটা অনেক সুন্দর। জাদুঘরের এই দিকটায় কার পার্ক করা ছিল, এখানে একটা সাম্পান রাখা ছিল। আমরা এটাই এসে ঘুরে ঘুরে দেখছিলাম। ওই দিকটাতে আরও অনেক বড় ফাঁকা মাঠ, অনেক গাছ, কাইন্ড অফ পার্কের মতো। এখানে একটা লাইব্রেরি দেখেছি। আমরা সামনে যাচ্ছি, ওখানে ছোট বিল মতো বলা চলে, ওখানে প্রচুর শাপলা ফুল ফুটে আছে। এখানে ব্রিজের ওপর, কাঠের ব্রিজের ওপর, কাঠ না বাঁশের ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা ফুলের সাথে অনেক ছবি তুলেছি। জায়গাটা খুবই সুন্দর। তারপর আমরা কিছু ফুচকা খেয়েছি। তোমরা এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর সারাদিন ঘোরার মতো একটা অসম্ভব সুন্দর জায়গা।
আমাদের পরবর্তী গন্তব্য সর্দার বাড়ি, যেটা এখন দেখা যাচ্ছে। এখানে ঢুকতে আলাদা টিকিট করা লাগে। ভিতরে অনেক সুন্দর, ভিতরের আসবাবপত্র বলতে কিছু নেই, উপরের ছাদটাও নেই, জাস্ট ভিতরে যে কারুকার্য করা আছে এগুলোই টিকিয়ে রাখা হয়েছে মূলত, এছাড়া আর কিছুই নেই। কিন্তু এত সুন্দর, আর সবাই এমনভাবে ছবি তুলছে, ভিডিও করছে, দেখতেই পারবে প্রচুর মানুষ প্রচুর ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। আর ভেতরটা এত সুন্দর, মনে হবে কোনো রাজা বা রানী হয়ে গেছি আমি, যে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। পেছনে একটা সুন্দর পুকুর পাড় আছে, এখানে বসেছি। তারপর আমরা খাবার খেয়ে ফিরে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে, কারণ পরশু আমি বাসায় ফিরব। গুড মর্নিং। আজকে সেই বিখ্যাত দিন, এতদিনগুলো পরে আমি আজকে বাসায় যাব। মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ নিয়ে সকালটা আমার শুরু হয়েছে। সকালে উঠেই বিছানা গোছাচ্ছি, পিছনে দেখতে পারবে কিনা জানি না, কিন্তু আমার রুমের একজন সে তার বাড়ি চলে গিয়েছে। তো তার মানে বুঝতেই পারছো যে সবাই খুব তাড়ায় আছি যে কখন বাড়ি যাব। প্রায় 1 মাসের ওপরে পরীক্ষা, তারপর এত প্রেশার, স্ট্রেস, এগুলো শেষ করে ফাইনালি বাসায় যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি। এটার অনুভূতি অন্যরকম। যারা একবার বাসা ছেড়ে হোস্টেলে চলে এসেছো বা কাজের সূত্রে অন্য জায়গায় থাকো, তারা জানো যে একবার বাসা থেকে বের হওয়া মানে আর হয়তো বা ওই বাসায় ওইভাবে যাওয়া হয় না। যখন ছুটি হবে, যখন কাজের মাঝে একটু সময় পাবো, তখন আমরা যাব। এই জন্য আমরা এই দিনটার জন্য সবাই হয়তো বা অপেক্ষা করি। আমি খাটটা গোছাচ্ছি আর ভাবছি যে কখন 10টা বাজবে, কখন আমি ট্রেনে উঠবো, কখন বাসায় যাব। বাসায় যাওয়ার আগে লাস্টবার দেখছি বাচ্চাটাকে, কারণ ওকে বেশি করে পানি দিয়ে গেছি। ফিরে আসতে আসতে তখন হয়তো বা পানি থাকবে না। লিফটে করে ব্যাগ নিয়ে নিচে নামছি, আর তারপর আমি লাইফে প্রথমবারের মতো একা একা আজকে ট্রেনে করে বাসায় যাব। স্টেশনে ঢুকে একটা চা নিয়েছি, চা খেতে খেতে অপেক্ষা করছি, কারণ আমি বেশ কিছুক্ষণ আগে স্টেশনে গিয়েছি। আমি যেখানে থাকি খুলনা যশোরের এই দিককার ট্রেন প্রথম ছেড়েছে। আমি যাওয়ার পরপরই ট্রেনটা চলে আসে, আর আমি আস্তে আস্তে করে ট্রেনে ওঠার জন্য রেডি হচ্ছি। ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি, কারণ আমি আমার সিটে বসে থাকবো, আর ভেবেছি একটু টুকটাক তোমাদেরকে দেখাবো নতুন ট্রেন কী দিয়ে কী। বাংলাদেশ থেকে যারা দেখছো, যারা পদ্মার ওপারে থাকো, তারা নিশ্চয়ই জানো যে ঢাকা টু পদ্মা পার হয়ে ওপারে যেতে আগে আমাদের কত সময় লাগতো। কিন্তু এই ট্রেন হওয়ার পরে, মানে মেইনলি পদ্মা সেতু হওয়ার পরে যখন ট্রেন হয়েছে, তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। আর এখন তো আমি 2 ঘন্টায় আমার বাসায় যেতে পারি, যেটা আমি কখনো কল্পনাও করতে পারতাম না। এই জন্য ট্রেন ছাড়ার বোধহয় 2 দিন পরই আমি বাসায় যাওয়ার জন্য ঠিক করি যে আমি এবার ফার্স্ট একা একা ট্রেনে উঠবো। পাশের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা অপেক্ষা করছি কখন আমাদেরটা ছাড়বে। একদম টাইম মতো আমাদের ট্রেনও ছেড়ে দেয়। আওয়াজ শুনবে? শহর গ্রাম পার করে, বই পড়তে পড়তে, হাতে কফি নিয়ে, একটু করে রোদের দেখা দেখতে দেখতে আমি আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। আমার সামনের সিটে একটা ছোট পুচকু ছিল, সে আমার সাথে ভালোই মজা নিচ্ছিল, আর আমি এই ফাঁকে একটু করে পড়ছিলাম, একটু করে জানালা দিয়ে দেখছিলাম। Look how beautiful our country is. ঢাকা থেকে যত বাড়ির দিকে যাচ্ছি, তত আমার আনন্দ দ্বিগুণ হচ্ছে, তত রাস্তার পাশে গাছপালার পরিমাণ দ্বিগুণ হচ্ছে, তত বাতাসে একটা রিফ্রেশিং ভাব আসছে, মানে সব কিছুই যেন অন্যরকম।
নাস্তা করে ডাকছিল, তাই ভাবলাম নাস্তা নিয়েই নিই, দেখিনি কি কি আছে। এখানে স্যান্ডউইচ ছিল, তারপর এটাকে কি বলে ভুলে গেছি। আর এই তো প্রায় চলে এসেছি আমার বাসার কাছে, আর একটু পরেই নামবো। এটা আমার স্টেশন, আমি নেমে গেছি, অপেক্ষা করছি মায়ের জন্য। মা আসলে আমি আর মা মিলে বাসায় ফিরবো। আমার বাসা থেকে স্টেশন খুবই কাছে, তাই আমি আর মা চিন্তা করলাম যে আমরা হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছাই। বিকালে বাসায় ছাদে এসে আমি চারিদিকটা দেখছিলাম, এত গাছ, এত বাতাস, এত রোদ, এত রিফ্রেশিং। আর এখানে কাঠবিড়ালি, ওখানে এই পাখি, এখানে সেই পাখি। আমি জাস্ট হাঁ করে দেখছিলাম যে এতগুলো দিন আমি এদের ছাড়া ওই ইট কাঠের শহরে ছিলাম। এত পরীক্ষা, এত স্ট্রেস, কি আর বলবো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তাই বই খাতা আমাকে নিয়ে যেতেই হয়েছে। কিছু প্র্যাকটিক্যালের কাজ ছিল, ওগুলো করেছি। আর টুকটাক কিছু শপিং করেছি, কারণ এরপর দিন আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর গ্রামের বাড়িতে যাওয়ার সময় তো আরও বেশি মজা ছিল, কারণ তখন শীতকাল ছিল। বাড়িতে যখন গিয়েছি সেহেতু শীতের পিঠা খেতে হবে আর সর্ষে খেতে যেতে হবে। জানি না তোমাদের এই ভ্লগটা কতখানি ভালো লাগবে, কারণ এখানে আমি পড়াশোনা খুবই অল্প করিনি বললেই চলে। আমি ছুটির সময়টা কিভাবে কাটিয়েছি সেটুকুই দেখানোর চেষ্টা করেছি। সবসময় পড়াশোনা করাটা নেসেসারি না। ছুটি থাকলে, বাড়িতে গেলে, গ্রামে গেলে একটু সময় নেচারের সাথে কাটানো উচিত। নিজের সব থেকে আপন মানুষগুলোর সাথে, আপন মানুষগুলোর পাশে বসে থাকা উচিত। ফিল করা উচিত যে দুনিয়াটা কিভাবে চলছে, কিভাবে করছে। কারণ আমাদের বিজি লাইফ ছাড়াও আমাদের আশেপাশে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কিছু চলেছে। এখন আমরা গিয়েছিলাম সর্ষে খেতে। এত হলুদ সুন্দর সর্ষে খেতে গিয়ে মানে এত সুন্দর লাগছিল। সুন্দর হলুদ সর্ষে, বাতাসে সর্ষেগুলো দুলছিল, এত সুন্দর লাগছে। তারপর আমি গিয়েছিলাম আমাদের ঘের বলে, এখানে মাছ চাষ করে। ঘেরে বসে বাতাসে দেখছিলাম। সকালের দিকে গিয়েছিলাম মায়ের সাথে, তাই একদম বিকালে বাবার সাথে আরেকবার একটু ঘুরতে গিয়েছিলাম টুকটাক। তারপর ঘোরাটা শেষ হলে আমি আর মা বাবা মিলে ফিরছিলাম, কারণ আমাদের গ্রামের বাড়ি বেশি দূরে না। তো ভ্যানের পিছনে বসে পা দুলাতে দুলাতে রাস্তা এটা সেটা দেখতে দেখতে ফিরছিলাম, কারণ আর দুদিন পরে আমার আবার ঢাকায় ফিরতে হবে। ছুটি শেষ, সেই চিরচেনা ক্লান্ত স্ট্রেসে ভরা পড়াশোনাময় লাইফ আবার ফেরত। পড়াশোনা আবার শুরু করতে হবে, টার্ম শেষ হয়েছে, ক্লাস শুরু করতে হবে, ক্লিনিক্যাল আছে, এগুলো ভাবতে ভাবতেই ফিরছিলাম। সি ইউ ইন দ্য নেক্সট অন। ততক্ষণে ভালো থেকে